নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রসূতি মৃত্যুর দায়ে জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদ এবার সকাল 8টা থেকে কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তার রয়েছেন। সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত জরুরি সহ সব বিভাগে এই কর্মবিরতি। সাসপেন্ডের পর অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্বাস্থ্য দপ্তর, এমনটাই সূত্রের খবর। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল থেকে সরাসরি রয়েছেন। দেবব্রত, তাদের এই সিদ্ধান্ত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ইমার্জেন্সিতেও কর্মবিরতি চলছে, তারা কি জানাচ্ছেন, তাদের অনড় মনোভাবের বিষয়ে তারা আর কি কি জানাচ্ছেন আমি জানতে চাইবো। তাদের সঙ্গে যদি কথা বলা যায়, একটু কথাও বলবে। দেখো সুজিত, প্রথমে একটু বলি, একটু পরিবর্তন হচ্ছে আন্দোলনের রূপরেখা, যেটা আমরা এখন অব্দি জানতে পেরেছি। যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের কথা বলেছিলেন, সেই ডাক্তাররা কিন্তু কিছুটা হলেও যে সমস্ত এমার্জেন্সি পরিষেবা, আইসিইউ এবং অবজারভেশন, এই 3টে ওয়ার্ড কিন্তু তারা পরিষেবা মানে এই কর্মবিরতি থেকে বাইরে রাখতে চাইছে, আওতার বাইরে রাখতে চাইছে, এবং সেইটাই বাইরে থাকছে বলে এখন অব্দি জানি। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবব্রত, আমি আরো একবার দর্শকদের তোমার মারফত জানিয়ে রাখি যে এই মুহূর্তে তারা এমার্জেন্সি যে পরিষেবা, সেই পরিষেবাতে কোন রকম কর্মবিরতির করছেন না। অর্থাৎ যারা চিকিৎসা পরিষেবার জন্য আসবেন তাদের এমার্জেন্সি এবং আপৎকালীন চিকিৎসা পেতে অসুবিধা হবে না। দেবব্রত, প্লিজ কন্টিনিউ। এবং তোমাকে আমি আমার সহকর্মীকে দেখাতেই বলবো যে দেখো, এই আউটডোর যে পরিষেবা, আউটডোর যে চিকিৎসা পরিষেবা বা টিকিট কাটা, সেই জন্য সেখানে কিন্তু লাইন রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা পরিষেবা নিতে এসেছে। এখানে যারা রয়েছে তাদের একজনের সাথে যদি কথা বলি, দাদা চিকিৎসা করাতে এসেছে? আমি চিকিৎসা করতে এসেছি, এগরা থেকে এসেছি। আমাদের প্রসবের জন্য এসেছি, ডেলিভারির জন্য। আমরা এগরা থেকে রেফার করেছিল, আমরা মেদিনীপুরে এসেছি। মেদিনীপুরে বর্তমান পরিষেবা পেয়েছি আমি। ডাক্তাররা যে আন্দোলনে নামার একটা হুঁশিয়ারি দিয়েছে, এখন সেটা বর্তমানে বলতে পারবো না, এতটা আমাদের মধ্যে নলেজ নেই। আমি বাইরে ছিলাম, আমি বাইরে থেকে এসেছি, ডাইরেক্ট এগরা থেকে আমরা এসেছি। আমরা আরো কয়েকজনের পেশেন্টের সাথে কথা বলবো। দাদা, ডাক্তার দেখাচ্ছিলেন, এখন অব্দি কি অবস্থা, কি দেখছেন? আমি ফার্স্ট টাইম এলাম, এই মাত্র এলাম, বলতে পারছি না কিছু। দেখো, এখানে কিন্তু আমরা যদি দেখতে পারি যে কন্টিনিউ কিন্তু এভাবে কিন্তু তোমার যারা ডাক্তার দেখাতে এসেছেন আউটডোরের জন্য ডাক্তারদের যে টিকিট, সেখানে কিন্তু লাইন হচ্ছে। ঠিক প্যারালাল ওয়েতে যদি আরেকটু আমি ভেতরের দিকে যাই, তাহলে দেখাতে পারবো এই যে আউটডোরের ভেতরে এখানে কিন্তু পেশেন্ট পার্টি কিন্তু লাইন দিয়ে বসে রয়েছে ডাক্তার দেখানোর জন্য। এবং যেটা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, ডাক্তারবাবুরা কিন্তু এখানে দেখছেন, যারা জুনিয়র ডাক্তার এবং প্রত্যেকেই কিন্তু ডাক্তার দেখছেন এবং ডাক্তার দেখানোর জন্য লাইন দিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, ডাক্তার দেখানো হয় না হয় না, এই দেখছে, হ্যাঁ দেখছে ডাক্তারবাবু, পরিষেবা চালু আছে এখনো পর্যন্ত। দেখো, এই যে পরিষেবা কিন্তু এখন অব্দি চালু, যেটা আমরা বলছিলাম। এবং আমার সহকর্মীকে যদি দেখাতে বলি যে এখানে পরিষেবা নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ বাইরের থেকে এসে বসেছেন, ভিড় জমিয়েছেন। যারা যেমন প্রতিদিন এখানে হাসপাতালে আসেন, সেরকম কিন্তু প্রতিদিনই কিন্তু সাধারণ মানুষ এসেছেন এবং চিকিৎসা পরিষেবা নেওয়ার লক্ষ্যে কিন্তু এখানে এসেছেন। দিদি, ডাক্তার দেখানো হয়েছে? হয়নি। ডাক্তার দেখছি ভেতরে? হ্যাঁ দেখছি। ডাক্তারদের যে আন্দোলনের কথা বলছিল, সেই আন্দোলনের ফলে কোথাও কি কোনো পরিষেবার ঘাটতি হচ্ছে না? ডাক্তার দেখাতে পাচ্ছেন, সবাই লাইন দিয়ে বসে রয়েছেন। দেখো, এইভাবে কিন্তু সাধারণ মানুষ যারা যে হুঁশিয়ারি যারা ডাক্তাররা দিয়েছিলেন কর্মবিরতি, সেই কর্মবিরতির কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোথাও কোনো প্রভাব পড়েনি এবং আন্দোলন। তার মানে পরিষেবা এই মুহূর্তে অনেকাংশে স্বাভাবিক রয়েছে, কিন্তু তারা তাদের যে দাবি, তারা যে প্রতিবাদ যেভাবে করছেন, প্রতিবাদ তারা জারি রেখেছেন, কিন্তু সেক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা, যেটাকে আমরা বলি এমার্জেন্সি সার্ভিস, সেই বিষয়টাতে তারা কোনো রকম সেখানে কর্মবিরতির ডাক দেননি, কিন্তু তারা তাদের দাবিতে প্রতিবাদে অনড় রয়েছেন। ধন্যবাদ দেবব্রত। আমার সহকর্মী দেবব্রত আমার সঙ্গে ছিলেন। অন্যদিকে প্রসূতি মৃত্যুতে ডাক্তারদেরই কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার। সুপার সহ মেদিনীপুর মেডিকেলের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর দায়েরও হয়েছে। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে
12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। স্যালাইন বিতর্ক, এই স্যালাইন বিতর্কে অন্য কাহিনীও থাকতে পারে, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি চক্রান্তের ইঙ্গিত করছে রাজ্য প্রশাসন? এ প্রশ্ন উঠবেই, তার কারণ স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এটা বলছেন। কোন স্বার্থে ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। এ প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে। স্যালাইন বিতর্কে তবে কি কোনো চক্রান্তের দিকে আঙুল? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নবান্ন। স্যালাইন কাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার দিনই চিকিৎসকদের গাফিলতির দিকে ইঙ্গিত করেছিলেন মুখ্য সচিব। ভাবে দেখা যাচ্ছে দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট, যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তদন্ত শুরুর আগে সরাসরি আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের দিকে তীর ছুঁড়েছিলেন কুণাল ঘোষ। সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, আরজিকর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখো। এবার স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের গাফিলতির কথা মুখ্যমন্ত্রীর মুখে। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে। খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। কর্ণাটক সরকার আগেই এই সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল গত মাসে। তারপরও মেদিনীপুর মেডিকেলে এই স্যালাইন ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকদের সাসপেন্ডের দিনই এই বিতর্কে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবি তার দায়িত্ব না, অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন তাহলে বাংলায় নিষিদ্ধ করা হলো কেন? দায় এড়াতে, নজর ঘোরাতে চিকিৎসকদের কাঠগড়ায় তুলছে সরকার, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। গভর্নমেন্ট এই কোম্পানির পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সমস্ত ওষুধ সেই রাজ্যে নিষিদ্ধ করলো কেন? সেটা কি তাহলে ভুয়ো ছিল? গত 10 মাস ধরে কোন স্বার্থে, কোন ব্যবসার স্বার্থে এই কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো? কার স্বার্থে? এই তদন্ত হবে না? যে ওরা রিপোর্টটা দিয়েছিল যে কেন আরএলকে ক্যান্সেল করা হলো, কেন ব্ল্যাকলিস্ট করা হলো, সেখানে স্পষ্টত লেখা আছে ব্যাকটেরিয়া এন্ডোটক্সিস পাওয়া গেছে। এটা থেকে বাজে রকমের ইনফেকশন সব কিছুই হতে পারে। মানে গুণমান কোথায়? তাহলে কর্ণাটকে কি এই জুনিয়র ডাক্তার আমরা গিয়ে ওখানে এসব করলাম? সেন্ট্রাল ল্যাবে যেটা ফেল করেছে সেই স্যালাইনকে আজকে এখানে চালানোর জন্য এবং তাদের যে ঘাড়ে যে দোষটা রয়েছে, যে অপরাধ তারা করেছে, সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের দিকে আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল। আরজিকর থেকে সংঘাত শুরু। 5 মাস পর মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা তাকে আরও খুঁচিয়ে তুলল। দীক্ষা ভুইয়া ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইনে বিতর্কের মধ্যে এবার ক্ষতিপূরণ নিয়েও রাজনীতির টানাপড়েন চলছে। মৃত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 5 লাখ নয়, রাজ্যকে 50 লাখ টাকা দিতে হবে। মৃত পরিবারের সঙ্গে দেখা করে পাল্টা দাবি রাখেন শুভেন্দু অধিকারী। মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। প্রসূতি মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। তার কিছুক্ষণের মধ্যেই নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের
কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। একদিকে যখন মুখ্যমন্ত্রী 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির ঘোষণা করছেন, তখনই মৃত প্রসূতি মামনি রুইদাসের বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। নিজে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেন, আরও 8 লাখ টাকা দেবেন বলে জানান। পরিবারকে বিরোধী দলনেতার পরামর্শ 5 লাখ নয়, রাজ্য যদি 50 লাখের 1 টাকাও কম দেয় নেবেন না। और 50 लाख रुपया उसको কম্পেনসেশন দেনা চাইয়ে উইথ পার্মানেন্ট 4th গ্রেড জব। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর মৃতা প্রসূতির স্বামীর বক্তব্য, আমি নেব না। 5 লাখ টাকায় কি আমার ছেলে দুটো মানুষ হবে? হবে না। কি চাইছেন আপনি? অ্যাকচুয়ালি কি চাইছেন? আমি অ্যাকচুয়ালি চাই যে ছেলেগুলোর ভবিষ্যৎ যেমন সারা জীবন দায়িত্ব নিতে পারে, সারা জীবন দায়িত্ব যেমন নিতে পারে। বোঝাই যাচ্ছে রাজ্যের দেওয়া 5 লাখে সন্তুষ্ট নয় পরিবার। বিরোধী দলনেতার কথার সঙ্গে একমত হয়ে কি রাজ্যের ক্ষতিপূরণ নেবেন না মামনির স্বামী? সেদিকে নজর থাকবে। এদিকে স্যালাইন কাণ্ডে এদিন কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি বিতর্কিত রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট চাইল আদালত। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। দীক্ষা অসীম শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। এবার সেবাশ্রয়